ক্লাস 11 সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ে আজকে আমরা দ্বিতীয় পাঠের আলোচনা শুরু করছি। এই পাঠে তোমাদের জন্য 30টি এমসিকিউ প্রশ্ন এবং সঙ্গে সংক্ষিপ্ত বিবরণ। প্রথম কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। জনক বলার কারণ হচ্ছে তিনি প্রথম রাজনীতির বিষয়গুলি নিয়ে বা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেছিলেন। এই জন্য অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। মধ্যযুগে বিখ্যাত দুজন চিন্তাবিদ হলেন কে কে? মধ্যযুগের দুজন চিন্তাবিদ হলেন সেন্ট অগাস্টাইনস ও টমাস অ্যাকুইনাস। সেন্ট টমাস অ্যাকুইনাস এবং সেন্ট অগাস্টাইনস দুজনেই রোমান চিন্তাবিদ ছিলেন। এর সঙ্গে এনারা হচ্ছে ধর্মতাত্ত্বিক ও দার্শনিকও ছিলেন। সেন্ট অগাস্টাইনস খ্রিস্ট ধর্মের বিকাশের ক্ষেত্রে বিশেষ অবদান রেখে গেছেন। অন্যদিকে সেন্ট অ্যাকুইনাস যিনি ঈশ্বরের অস্তিত্ব আছে এইটা প্রমাণ করার জন্য সচেষ্ট হয়েছিলেন। তাহলে এই দুজন দার্শনিক মধ্যযুগের রোমান দুজন চিন্তাবিদ। কাকে নবজাগরণের শিশু বলা হয়? ম্যাকিয়াভেলিকে নবজাগরণের শিশু বলা হয়। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ম্যাকিয়াভেলিকে কেন নবজাগরণের শিশু বলা হয়? এই ম্যাকিয়াভেলি ছিলেন ইতালীয় একজন দার্শনিক বা ইতালীয় দেশের মানুষ। তিনি মধ্যযুগের যে অন্ধকারাচ্ছন্ন অবস্থা, সেই অবস্থা থেকে মানুষকে বা মানুষের মধ্যে রাজনৈতিক দর্শন, বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি প্রয়োগের মাধ্যমে মানুষকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে বা অন্ধকারাচ্ছন্ন মানসিকতা থেকে বের করিয়ে নিয়ে আসতে সচেষ্ট হয়েছিলেন। এই জন্য ম্যাকিয়াভেলিকে নবজাগরণের শিশু বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানের নিউটন কাকে বলা হয়? ম্যাকিয়াভেলিকে রাষ্ট্রবিজ্ঞানের নিউটন বলা হয়। এই ম্যাকিয়াভেলি ছিলেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। আমরা একটু আগে আলোচনা করলাম যে রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? অ্যারিস্টটল। কিন্তু এখানে আমরা আবার বলছি যে ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। তিনি রাজনীতি ও ক্ষমতার দ্বারা আধুনিক রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। নিউটনের মতো ম্যাকিয়াভেলির কাজের মধ্যেও গভীরতা খুঁজে পাওয়া যায়। এই জন্য ম্যাকিয়াভেলিকে রাষ্ট্রবিজ্ঞানের নিউটন বলা হয়েছে। কবে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ ঘটে? 1701 খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটানো হয়। যদিও রাষ্ট্রবিজ্ঞানের ধারণা প্রাচীন গ্রিক দার্শনিকদের সময়েও বিদ্যমান ছিল, তবুও স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে এই রাষ্ট্রবিজ্ঞানটা পড়াশোনা শুরু হয় 19 শতক থেকে বা 19বিংশ শতক থেকে। এই জন্য এখানে বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহার করা হয় 1701 খ্রিস্টাব্দে। বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের প্রাথমিক পর্ব রচিত হয়েছে কোথায়? গ্রিসে। প্রাথমিক পর্ব বলতে একেবারে গোড়ায় রাষ্ট্রবিজ্ঞান যখন প্রথম আলোচনা শুরু হয়, সে আলোচনা শুরু হয়েছিল গ্রিক দেশে। সেখানে যে রাষ্ট্র দার্শনিক যারা ছিলেন তারা প্রথম একটা বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা শুরু করেছিলেন। রাষ্ট্রবিজ্ঞান কথাটি কোন রাষ্ট্রতাত্ত্বিক প্রথম ব্যবহার করেছেন? লিবনিজ রাষ্ট্রতাত্ত্বিক প্রথম রাষ্ট্রবিজ্ঞান কথাটি ব্যবহার করেছিলেন। তাহলে প্রথম প্রয়োগ হয় শব্দটা 1701 খ্রিস্টাব্দে, আর লিবনিজ প্রথম এই শব্দটি প্রয়োগ করেছিলেন। এই লিবনিজ জার্মান দেশের দার্শনিক ছিলেন। তিনি গণিত, পদার্থবিদ্যা, দর্শন ও রাষ্ট্রবিজ্ঞানের মতো যে বিষয়গুলো আছে সব ক্ষেত্রে কিন্তু অবদান রেখে গেছেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের বিজ্ঞান হিসাবেই সংজ্ঞায়িত করেছেন। এই লিবনিজ ছাড়াও অ্যারিস্টটল তার যে রাজনীতি বা পলিটিক্স যে বইটা, সেই বইটাতেও তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনেক তথ্য দিয়েছেন। অ্যারিস্টটল। রাষ্ট্রচিন্তার প্রথম প্রকাশ ঘটে কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানীদের হাত ধরে? প্রাচীন গ্রিস দেশের রাষ্ট্রবিজ্ঞানীদের হাত ধরে রাষ্ট্রচিন্তার প্রথম প্রকাশ ঘটেছিল। রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসের সঙ্গে যিনি অতপ্রকটভাবে জড়িত রয়েছেন তিনি কে?
তিনি হচ্ছেন ফ্রান্সিস লাইবার, যিনি জার্মান ও আমেরিকার একজন প্রভাবশালী চিন্তাবিদ ও আইনজ্ঞ ছিলেন। গ্রিক শব্দ পোলিস এর অর্থ কি? পোলিস, POLIS, এই শব্দটির অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। তাহলে এখানে পোলিস অর্থে নগর রাষ্ট্র। পোলিস শব্দটি কোথাকার শব্দ? এটা হচ্ছে গ্রিক শব্দ। আবার এখানে একটি কোশ্চেন হয় যে রোমানরা নগর রাষ্ট্রকে কোন অর্থে ব্যবহার করতেন? সেটা হবে সিভিটাস, সিভিটাস। এই অর্থে কিন্তু রোমানরা নগর রাষ্ট্রকে জানত এবং চিনত। পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? পলিস থেকে পলিটিক্স কথাটি এসেছে। তাহলে পলিস কিন্তু একটা গ্রিক শব্দ। অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে কয়টি পলিস বা নগরাষ্ট্রের কথা বলেছেন? 158টি পলিস বা নগরাষ্ট্রের কথা বলেছেন। অ্যারিস্টটল এই 158টি যে পলিস বা নগরাষ্ট্র, এগুলোতে তিনি ঘুরেছেন, দেখেছেন, তুলনামূলক আলোচনা ও বিশ্লেষণ করেছেন তার পলিটিক্স নামক গ্রন্থে। প্রাচীন গ্রিসের দুজন দার্শনিকের নাম লেখো, প্লেটো আর অ্যারিস্টটল। কে প্রাচীন গ্রিক দার্শনিক প্রজাতন্ত্র ব্যাখ্যাটা দেওয়া আছে রিপাবলিক লেখার জন্য পরিচিত ছিলেন? তাহলে কোশ্চেনে কিন্তু হতে পারে রিপাবলিক, এটা কিন্তু মূল গ্রন্থটির নাম, সেটাকে বাংলায় পড়া আছে প্রজাতন্ত্র। অ্যান্সার কি? প্লেটো। তাহলে আমরা আগের একটা পার্টে জেনেছিলাম যে সিসেরো যে রাষ্ট্র দার্শনিক, তার একটা লেখা বইয়ের নাম কি? সেখানে পড়ছিলাম ডি রিপাবলিক, আর এখানে প্লেটোর লেখা বইটির নাম হচ্ছে রিপাবলিক। অ্যারিস্টটল মানুষকে কিভাবে বর্ণনা করেছেন? রাজনৈতিক প্রাণী হিসাবে বর্ণনা করেছেন। এই রাজনৈতিক প্রাণী বলতে গিয়ে অ্যারিস্টটল একটি কথা বলতেন, সমাজ বহির্ভূত ব্যক্তি যারা, তারা হয় ভগবান, না হয় কিন্তু পশু। অতএব মানুষ হচ্ছে রাজনৈতিক জীব যারা সমাজে বাস করে। রোমান সাম্রাজ্যের স্বর্ণযুগে যে প্রাচীন রোমান রাষ্ট্রনায়ক প্রজাতন্ত্রী রাজনীতির উদাহরণ প্রদান করেছিলেন, তিনি কে? তিনি হচ্ছে জুলিয়াস সিজার। তিনি রোমান প্রজাতন্ত্রের পতন ও রোমান সাম্রাজ্যের সঙ্গে জড়িত। তিনি রোমান জেনারেল ও একজন বিখ্যাত রাজনীতিবিদও ছিলেন। কে? জুলিয়াস সিজার। কখন গির্জা ও আদালতে রাজনৈতিক অধ্যয়ন প্রচলিত ছিল? মধ্যযুগে। মধ্যযুগ বলতে কোন সময়টাকে বোঝায়? মধ্যযুগ বলতে 5ম শতক থেকে 15দশ শতক পর্যন্ত যে সময়কালটা, এই সময়কালটাকে তোমার বলা হবে মধ্যযুগ। এই মধ্যযুগটি ছিল অন্ধকারাচ্ছন্ন একটি যুগ, যেখানে তোমার ধর্ম, রাজনীতি সবই এক করে দেখা হতো। এই সময় গির্জা, আদালত এগুলোকে নিয়েই রাজনীতির পড়াশোনা হতো। এই সময় গির্জাটা এতই শক্তিশালী, প্রভাবশালী প্রতিষ্ঠান ছিল, যেটা তোমার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রকে প্রভাবিত করতে পারত। কাকে ইতালীয় রেনেসাঁ সময় রাষ্ট্রবিজ্ঞানের অগ্রগতির জন্য প্রায়শই কৃতিত্ব দেওয়া হয়? নিকোলো ম্যাকিয়াভেলি। আগে আমরা আলোচনা করেছিলাম যে ম্যাকিয়াভেলিকে নবজাগরণের শিশু বলা হয়। তাহলে এই ম্যাকিয়াভেলি ইতালিতে যে রেনেসাঁস বা নবজাগরণ হয়েছিল, তার সঙ্গে কিন্তু তিনি বিশেষভাবে যুক্ত। নিকোলো ম্যাকিয়াভেলি কোন গ্রন্থে বা বিখ্যাত পুস্তক রচনা করেছিলেন যা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নে অন্তত গুরুত্বপূর্ণ? বইটার নাম কি? দ্য প্রিন্স। সালটা হচ্ছে তোমার 1532 সাল। এই সালে এই দ্য প্রিন্স নামক বইটি প্রকাশিত হয়েছিল। এই বইটিতে একটা রাষ্ট্র কিভাবে তৈরি হয়, কিভাবে ক্ষমতা অর্জন করতে হয়, সে বিষয়ে তিনি বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেছেন। কোন বইটাতে? এই দ্য প্রিন্স নামক বইটিতে। অর্থশাস্ত্র রচনা করেছেন কে? চাণক্য। এই চাণক্যের আরেকটি নাম আছে কৌটিল্য, আরও একটি নাম আছে বিষ্ণুগুপ্ত।
যিনি ভারতীয় অর্থবিদ এবং দার্শনিক ছিলেন। এই চাণক্য মৌর্য যে সাম্রাজ্য ছিল, সেই মৌর্য সাম্রাজ্যের চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার ছেলে বিন্দুসারের রাজসভার উপদেষ্টা ছিলেন। ইতালীয় রেনেসাঁ সময়কালে মার্কিন রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব কে ছিলেন? আলেকজান্ডার হ্যামিল্টন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এবং টমাস জেফারসন। এই তিনজনই কিন্তু আমেরিকার যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তার সঙ্গে বিশেষভাবে জড়িত। এই তিনজনের দ্বারাই আমেরিকা যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এইখানে যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কথা আমরা বললাম, ইনি বিদ্যুতের আবিষ্কার করেছেন, বাইফোকাল চশমা আবিষ্কার করেছেন। আর তোমরা তো জানো টমাস জেফারসন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, আর আলেকজান্ডার হ্যামিল্টন প্রথম অর্থনীতিবিদ ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের। অ্যান্ড্রু হেউক এর মতে রাজনীতির সংজ্ঞা কি? অ্যান্ড্রু হেউকের মতে রাজনীতির সংজ্ঞা হচ্ছে সরকারের শিল্প এবং সাম্প্রদায়িক সিদ্ধান্ত গ্রহণ। কোন রাষ্ট্র দার্শনিক রাজনীতিকে বিজ্ঞানের রানী হিসাবে উল্লেখ করেছেন? অ্যারিস্টটল। অ্যারিস্টটল মনে করতেন রাজনীতি হলো অন্যান্য যে বিজ্ঞান আছে তার মূল ভিত্তি, যা মানুষের জীবন, সমাজের উন্নতি ও সমাজের বিকাশে বিশেষ ভূমিকা পালন করে। কি? রাজনীতিটা। এই জন্য অ্যারিস্টটল রাজনীতিকে বিজ্ঞানের রানী বলে উল্লেখ করেছেন। ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাজনীতির কেন্দ্রীয় ধারণা কি? ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাজনীতির কেন্দ্রীয় ধারণা ন্যায় বিচার। ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গিটা এমন একটি পদ্ধতি বা দৃষ্টিভঙ্গিকে বোঝায় যা সাধারণত কোনো নির্দিষ্ট সমাজ সংস্কৃতির পুরনো নিয়মকানুন বা পদ্ধতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। মানে ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গিটা একবারে প্রাচীন একটি ধারণা, যার মূল বিষয় ন্যায় বিচার। আর ন্যায় বিচার যে বিষয়টা, এটা আমরা আগে আলোচনা করেছি। রাজনীতি অধ্যয়নের কোন পদ্ধতি ঐতিহাসিক কারণের মাধ্যমে রাজনৈতিক ঘটনা বোঝার উপর জোর দেয়? ঐতিহাসিক পদ্ধতি। এই পদ্ধতিটা প্রাচীনকাল থেকে বিকশিত হয়ে আসছে। বর্তমানে বিভিন্ন সামাজিক যে বিজ্ঞান আছে সেইখানে এই ঐতিহাসিক পদ্ধতিটিকে ব্যবহার করা হয়ে থাকে। কাকে রাজনীতি অধ্যয়নের ঐতিহাসিক পদ্ধতির অগ্রগতির জন্য কৃতিত্ব প্রদান করা হয়? জর্জ এইচ স্যাবিনকে। জর্জ এইচ স্যাবিন ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির একজন প্রবক্তা হলেও ইনি ছাড়াও আরো রয়েছেন অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস। এইসব দার্শনিকগণও কিন্তু ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির জন্য বিশেষ অবদান রেখে গেছেন। ঠিক আছে, এই যে প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এইখান থেকে আমরা দ্বিতীয় পাঠের আলোচনা করলাম। ঠিক আছে, দেখবে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।